দেখো আজকে তোমরা হচ্ছে আগের দিন যেটা আমাদের বলা হয়েছিল যে আজকে একটা টপিক নিয়ে আমরা ডিসকাশন করব। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ টপিক, যেটা থেকে কোশ্চেন আসে আর আমরা প্রায় ভুল করে ফেলি। সেটা কি? সেটা আমাদের অলরেডি আমাদের বলা ছিল যে ব্রিটিশ ভারতে, ঠিক আছে, ব্রিটিশ সরকাররা যখন ছিল সেই ব্রিটিশ ভারতে বিভিন্ন সময় কি এসেছিল, বিভিন্ন পদে লোক এসেছিল। তার মধ্যে প্রথমত এসেছিল গভর্নর। ঠিক আছে, এবার গভর্নর বলতে কি? গভর্নর প্রথমে এসেছিল, সেটা তিনটে প্রেসিডেন্সিতে আলাদা আলাদাভাবে বিভিন্ন গভর্নর ছিল। তার মধ্যে প্রথম হচ্ছে বাংলার গভর্নর ছিল, তারপর মাদ্রাজের গভর্নর ছিল, আর বোম্বের গভর্নর ছিল। এবার কেন? কারণ তিনটে প্রেসিডেন্সি ছিল, তিনটে প্রেসিডেন্সিতে আলাদা আলাদাভাবে গভর্নর ছিল। এরপর কি হয়, এই তিনটে প্রেসিডেন্সির গভর্নরকে একই রুলের আন্ডারে আনার জন্য একটা আইন পাস হয়েছিল, যেটা আমরা অলরেডি আইনটা সম্পর্কে পড়েছি। সেটা হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট। ঠিক আছে, রেগুলেটিং অ্যাক্ট আমরা পড়েছি, আমরা আস্তে আস্তে সবই আলোচনা করব। তো রেগুলেটিং অ্যাক্টের আগে পর্যন্ত কি হতো, প্রত্যেক রাজ্যে মানে প্রত্যেক তিনটে যে প্রেসিডেন্সি হতো, তিনটে প্রেসিডেন্সিতে আলাদা আলাদা গভর্নর থাকতো। এবং রেগুলেটিং অ্যাক্টের পরেও এটা ছিল, অসুবিধা নেই, পরেও ছিল। কিন্তু রেগুলেটিং অ্যাক্টের পরে কি হলো, এই যে বাংলার যে গভর্নর, তার উপরে অতিরিক্ত গুরুত্ব আরোপ করা হলো, যেটা আমরা আগের যে অ্যাক্টগুলো সেখানে আমরা এটা সম্পর্কে আলোচনা করেছি। তো আমরা সেগুলো সম্পর্কে আলোচনা করব। এবং তারপরে গভর্নরের পরে কি হলো, বাংলার এলো নতুন একটা পোস্ট, সেটা হচ্ছে গভর্নর জেনারেল। ঠিক আছে, গভর্নরের পরে এলো গভর্নর জেনারেল। ওকে, এবং তারপরে এলো কি, আমাদের আইন হিসাবে এলো ভাইস রয়। এবার আমরা প্রত্যেকটাই পরপর আলোচনা করব। ঠিক আছে, যে এরা কোন আইনের মাধ্যমে এলো, কোন ব্যক্তি এলো, আসার ফলে কি গুরুত্ব হলো বা কি পরিবর্তন হলো ভারতীয় রাজনীতিতে, সবকিছু আমরা কিন্তু ডিসকাশন করব এই ক্লাসের মধ্যে। ঠিক আছে, প্রত্যেকে একটু নোট ডাউন করবে। ঠিক আছে, একটু নোট ডাউন করবে, আমি একটা নোটস হিসাবে দিয়ে দেবো পরে। ঠিক আছে, কিন্তু মানে নোটস ক্লাসের মধ্যে যে নোটসটা করবে অ্যাকচুয়ালি ততটাই মনে থাকবে, বাকিটা কিন্তু সেভাবে মনে থাকবে না, এটা মাথায় রাখবে। তাহলে এবার আমি যেগুলো নোটস করছি পরপর লিখবে, পরপর বুঝবে, যা বুঝতে পারবে না আমাকে জিজ্ঞেস করবে, আমার সাথে ডিসকাস করবে, যা ডাউট থাকবে অবশ্যই আমরা সলভ করব এবং এখানে জিজ্ঞেস করবে। দেখো, প্রথমেই নোট ডাউন করার মধ্যে প্রথমেই লিখবে যে আমাদের যে ব্রিটিশদের ইতিহাস, সেটা আমাদের এই যে তিনটে পর্যায় বা তিনটে ফেজের মধ্যে রয়েছে। কতগুলো পর্যায়ে আমরা আলোচনা করব? তিনটে পর্যায়। ফার্স্ট ফেজ, যেটা কি 1773 থেকে 1833। এই টাইমটা কেন? কারণ 1733-এ এসেছিল আমাদের কোন আইন? রেগুলেটিং আইন, যেটার কথা আমরা বলছিলাম 1773-এর। সেই রেগুলেটিং অ্যাক্ট থেকে 1833 সালে, সেই সময় কি হলো, সেই সময় ছিল ভারতের গভর্নর। যে গভর্নর ছিল, ঠিক আছে, গভর্নর থেকে হলো গভর্নর জেনারেল, গভর্নর থেকে হলো গভর্নর জেনারেল। ঠিক আছে, এরপর 1833 1833 সালে কি এলো, নেক্সট ফেজ 1833 থেকে 1858 1858, সেখানে কি হলো, এই গভর্নর জেনারেল থেকে, এই যে গভর্নর জেনারেল ছিল, সেই গভর্নর জেনারেল থেকে এলো কি ভাইস রয়। ভাইস রয়, যে 1858 সালে আমাদের ভাইস রয় এসে গেল। আর থার্ড ফেজ, যে লাস্ট ফেজ, সেখানে কি হলো, 1858 থেকে 1950, 47 নয় 50 পর্যন্ত বলতে হবে, কারণ ততদিন পর্যন্ত আমাদের যে ভাইস রয় পোস্টটা, সেগুলো আমাদের ছিল। এবার আমরা এই তিনটে ফেজে আলোচনা করব, এই তিনটে ব্যাপার কি কি হয়েছে। অর্থাৎ এই ক্লাসের মধ্যে আমাদের এই তিনটে ফেজ থাকবে আমাদের আলোচনার বিষয়বস্তু। এবার প্রথম আমি কি বললাম, যে তিনটে প্রেসিডেন্সিতেই গভর্নর ছিল, এটা নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু এবার যদি বলো স্যার তাহলে কি বাংলার সমস্ত গভর্নরদের মধ্যে পড়বো, বা বাংলার সে তাহলে প্রথম গভর্নর কি রবার্ট ক্লাইভ ছিল? না, এটা কোনোটাই নয়। যদি কোনো চলে যে বাংলার প্রথম গভর্নর কে ছিল, সেটা হলে গুগল খুঁজতে হবে, এবং প্রথম সেই গভর্নর দেখতে গেলে সেই 1600 সাল যেতে হবে, এবং তারপর সে ভেতরের অনেক গল্প অতদূর দেখার দরকার নেই। আমরা গভর্নরের, বাংলার যে গভর্নর, বেঙ্গলের যে গভর্নর, বাংলার যে গভর্নর আছে, তাদের পরের কথা আমরা আলোচনা করব না। আমরা আলোচনা করব বাংলার গভর্নরদের 1773, 1773 থেকে, সরি হ্যাঁ 1757, সরি হ্যাঁ, আমরা বেঙ্গল গভর্নরদের সম্পর্কে আলোচনা করব কবে? 1757 থেকে 1773 পর্যন্ত। বলবে স্যার কেন, তার আগের কথা কেন না? কারণ 1773-তে মানে 1757 সালে কি হয়েছিল,
আমরা প্রত্যেকেই জানি পানিপথের যুদ্ধ হয়েছিল, সরি ভুল বললাম, পলাশির যুদ্ধ হয়েছিল, ব্যাটেল অফ পলাশি হয়েছিল, আমরা জানি পলাশির যুদ্ধ। এই পলাশির যুদ্ধ থেকেই কি হয়েছিল, আমরা ক্লাইভের টাইম পিরিয়ড বা ক্লাইভ সম্পর্কে আমরা আলোচনা করব। এর আগের কি ব্যাপার সেগুলো আমাদের খুব বেশি জানার প্রয়োজন নেই। ওকে, এবার দেখো, এবার এখানে কিছু কিছু ইনফরমেশন আগে একটু এখানে নোট ডাউন করে নাও, যেগুলো আমাদের ডাইরেক্ট কোশ্চেন হিসেবে আসে। যদি উত্তর জানা থাকে অবশ্যই বলবে। যে প্রথম গভর্নর অফ বেঙ্গল কে ছিল, পরীক্ষায় কোশ্চেন এলো, প্রথম গভর্নর অফ বেঙ্গল কে ছিল, কি বলবে? কেউ জানি না, কিন্তু আমরা উত্তর একটাই বলবো, কি বলবো? রবার্ট ক্লাইভ। ঠিক আছে, কিন্তু রবার্ট ক্লাইভ কিন্তু অ্যাকচুয়ালি বাংলার প্রথম গভর্নর অফ বেঙ্গল ছিল না, এর আগেও বাংলার গভর্নর ছিল, কিন্তু ক্লাইভ কেন আমরা উত্তর করব, কারণ ক্লাইভ এসেছিল এই পলাশির যুদ্ধের জন্য 1757-এ, তার যে গুরুত্বটা বেড়েছিল সেই গুরুত্বটা বাড়ার জন্য তাকে আমরা বলবো, এবং তার যে মানে পদটা বাড়লো সেটা পলাশির যুদ্ধের কারণেই তার বাড়লো। ঠিক আছে, আমি টাইম পিরিয়ডে কি কি হয়েছিল একটু একটু কথা বলবো, শুধু এইটা। যদি বলে প্রথম গভর্নর অফ বেঙ্গল কে ছিল, সেটা আমরা বলবো রবার্ট ক্লাইভ। এবার যদি বলে কোশ্চেন আসে যে ভারতে মানে প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে ছিল, বলো কে ছিল? এটা বলবে প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল ছিল ওয়ারেন হেস্টিংস। এবার যখনই একটা জিনিস মাথায় রাখবে, যখনই একটা পদ থেকে আরেকটা পদ যাবে, এর মধ্যে কোনো না কোনো আইন থাকবে, আইন ছাড়া কিন্তু হবে না। তাহলে যদি বলে কোন আইনের মাধ্যমে বাংলার গভর্নরকে গভর্নর জেনারেল হিসাবে পদোন্নতি করা হয়েছিল, তাহলে সেই অ্যাক্টটা কি হবে? এর মাঝে কোন অ্যাক্ট কাজ করেছে? রেগুলেটিং অ্যাক্ট। ঠিক আছে, এগুলো খুব মাথায় রাখতে হবে। রেগুলেটিং অ্যাক্ট 1773। ভেরি গুড, তাহলে এটা আমাদের প্রথম ফেজ গেল। এবার দ্বিতীয়, নেক্সট কোশ্চেনের মধ্যে ডাইরেক্ট কোশ্চেন আসবে যে প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে ছিল? গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, বলো। বেন্টিং ছিল। হ্যাঁ, লর্ড উইলিয়াম বেন্টিক। ঠিক আছে, লর্ড উইলিয়াম বেন্টিক, আমরা আলোচনা করবো এদের সম্পর্কে একটু পরেই, লর্ড উইলিয়াম বেন্টিক। এবার ওই যে বললাম যে যা হবে সবই আইনের মাধ্যমে হবে, কোনো আইন ছাড়া এরকম পদ সৃষ্টি করা যাবে না। তাহলে কে হবে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া? প্রথম ওয়ারেন উইলিয়াম কোন অ্যাক্টের মাধ্যমে হবে? চার্টার অ্যাক্ট 1833। চার্টার অ্যাক্ট 1833, সেগুলো আমি বলেছিলাম নোটস, আমি আগের যে ক্লাসটা এসেছিল নোটসটা, চার্টার অ্যাক্ট 1833, 1833 অবভিয়াসলি। এরপর পোস্ট এলো কি? ভাইস রয় অফ ইন্ডিয়া, ভাইস রয় অফ ইন্ডিয়া। এবার এই ইন্ডিয়া মানে কিন্তু ব্রিটিশ ইন্ডিয়া অবশ্যই, কারণ তখন তো স্বাধীন হয়নি। ভাইস রয় অফ ইন্ডিয়া কে ছিল প্রথম? লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং। ঠিক আছে, লর্ড ক্যানিং ছিল প্রথম ভাইস রয়। কোন অ্যাক্ট হবে? অবশ্যই এখানে অ্যাক্ট কাজ করবে, অ্যাক্ট হচ্ছে ভারত শাসন আইন, মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, ভারত শাসন আইন 1858, 1858। তাহলে খেয়াল করো, 1773-এর রেগুলেটিং অ্যাক্ট পেয়ে গেলাম আমরা, 1833 চার্টার অ্যাক্ট পেয়ে গেলাম, 1858 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট পেলাম। আর লাস্ট আমাদের যদি বলে শেষ ভাইস রয় অফ ইন্ডিয়া কে ছিল, লাস্ট ভাইস রয় কে ছিল? মাউন্ট ব্যাটেন। লর্ড মাউন্ট ব্যাটেন। ঠিক আছে, লর্ড মাউন্ট ব্যাটেন। এবার বলবে তাহলে লর্ড মাউন্ট ব্যাটেন ছিল শেষ ভাইসরয়। এবার আমি একটা প্রশ্ন করি, তাহলে উত্তর দাও। ফার্স্ট কে ছিল ভারতের ফার্স্ট গভর্নর জেনারেল অফ ফ্রি ইন্ডিয়া? স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিল? কি হবে উত্তর? লর্ড মাউন্ট ব্যাটেন। লর্ড মাউন্ট ব্যাটেন। তার মানে কি হলো, আবার কোনো না কোনো আইনের মাধ্যমেই এটা হবে। তাহলে সেই আইনটা কি হবে? সেই আইনটা কি হবে? কোন আইনের মাধ্যমে? ভারতের স্বাধীনতা অ্যাক্ট। হ্যাঁ, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট, ভারতের স্বাধীনতা আইন, ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947। ওকে, আর যদি বলে লাস্ট গভর্নর জেনারেল অফ ফ্রি ইন্ডিয়া, তাহলে কি হবে?
গোপালাচারী। শ্রী রাজা গোপালাচারী, ঠিক আছে, শ্রী রাজা গোপালাচারী। আচ্ছা বলো, এই যে এতজন লোকের আমি নাম বললাম, এদের সম্পর্কে কে প্রথম কে শেষ, কোনো ডাউট থাকলে বলো। প্রথম গভর্নর অফ বেঙ্গল রবার্ট ক্লাইভ, শেষ গভর্নর অফ বেঙ্গল, এবার যদি আমি বলি লাস্ট গভর্নর অফ বেঙ্গল কে, লাস্ট গভর্নর অফ বেঙ্গল কে, ব্যাস সঙ্গে সঙ্গে শেষ, কেন শেষ হলো? ওয়ারেন হেস্টিংস। একদম, তাহলে ওয়ারেন হেস্টিংস হবে লাস্ট গভর্নর অফ বেঙ্গল। কেন? কারণ তাকে দিয়েই তো পরের পোস্টটা আসছে। সেরকম লাস্ট গভর্নর অফ বেঙ্গল কে হবে? লাস্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল বেন্টিক হবে। এটা ওয়ারেন হেস্টিংস। না, লাস্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল কি হবে? উইলিয়াম বেন্টিক হবে তো। বেঙ্গল, বেঙ্গল বলেছিল প্রথম ওয়ারেন হেস্টিংস, তাহলে লাস্ট কে হবে? উইলিয়াম বেন্টিক হবে। উইলিয়াম বেন্টিক ইন্ডিয়ার প্রথম গভর্নর জেনারেল, তাহলে বেঙ্গলের লাস্ট গভর্নর জেনারেল কে? উইলিয়াম বেন্টিক হবে। একটা শেষ হচ্ছে, পরেরটা তো শুরু হবে, বোঝা গেল? সেরকম যদি বলা হয় লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে, ব্রিটিশ ইন্ডিয়া অবশ্যই, লাস্ট গভর্নর জেনারেল অফ ব্রিটিশ ইন্ডিয়া কে হবে? আরে লর্ড ক্যানিং হবে তো, নাকি না অন্য কেউ হবে? তাহলে যে প্রথম ভাইসরয় হবে সে লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হবে। এবার মাঝে যদি অ্যাক্ট বলে, সেই অ্যাক্ট থেকে আমরা যে কোনো কোশ্চেন করতে পারবো। বলো এই পুরো স্ট্রাকচারটা ক্লিয়ার হলো কিনা? কোনো যদি লেখার থাকে লিখে নাও, কোনো যদি প্রশ্ন থাকে করে নাও এখান থেকে। বলো ক্লিয়ার হলে বলবেন, পরের পেজে যাব। যদি কিছু লিখতে বাকি থাকে আর যদি কোনো প্রশ্ন থাকে বলো। বলো পরের পেজে যাব। ওকে, তাহলে নেক্সট পেজে আমরা এবার আলোচনা করছি। দেখো এবার এই যে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছে তাদের সম্পর্কে দুই একটা কথা আমাদের জানতে হবে, যে সেই তার সম্পর্কে কি হয়েছিল। এবার প্রথম কে এসেছিল? রবার্ট ক্লাইভ, ঠিক আছে। প্রথম এসেছিল, আমরা প্রত্যেকেই জানি রবার্ট ক্লাইভ এসেছিল, যার সম্পর্কে বলবো। এবার রবার্ট ক্লাইভের কিন্তু দুটো টাইম পিরিয়ড ছিল। একটা কবে ছিল? 1757, মানে পলাশির যুদ্ধ থেকে 1760 পর্যন্ত, এটা তার প্রথম টাইম পিরিয়ড ছিল। সেকেন্ড টাইমটা ছিল 1765 সাল থেকে 1767 পর্যন্ত। অর্থাৎ রবার্ট ক্লাইভ কিন্তু ভারতে দুবার গভর্নর হিসেবে বেঙ্গলে এসেছিলেন। প্রথমটা 1757 থেকে 60 পর্যন্ত, পরেরটা 65 থেকে 67 পর্যন্ত। এবার প্রথম ফেজে যখন রবার্ট ক্লাইভ এসেছিল তার সময়, বলো বলো বলো। হচ্ছে আগের পেজটা চলে গেছে স্যার, আমি আমার দেখাচ্ছি। কেটে গেছিল। এই যে দেখে নাও। ঠিক আছে স্যার। এবার প্রথম ফেজে ছিল কি? রবার্ট ক্লাইভ। এবার দেখো এখান থেকে অনেক কিছু হতে পারে, কিন্তু আমরা অনেক কিছু পড়বো না, আমরা গুরুত্বপূর্ণ জিনিস পড়বো। প্রথমত এবার এগুলো মনে রাখার জন্য বলবে স্যার এত লোক কে কখন এসেছিল কি করে মনে রাখবো, এটা সব থেকে বড় প্রশ্ন হয়। এবার এটা মনে রাখার উপায় যদি বলো স্যার কিভাবে মনে রাখবো, তাহলে একটা জিনিস মনে রাখতে হবে, যে এগুলো মনে রাখার উপায় একমাত্র একটাই উপায়, সেটা হচ্ছে কি? যে কোন ঘটনাটা কার সময় হয়েছিল, যদি সেটা মনে রাখতে পারো। এবং এটা দেখো কিছু হলেও ইনফরমেশন হিসেবে মনে রাখতে হবে, যে পলাশির যুদ্ধের সময় কে, মানে পলাশির যুদ্ধ কবে, মানে সময় কে ছিল। এবার তুমি সেটা ভুলে গেছো, তাহলে পলাশির যুদ্ধ কবে হয়েছিল? 1757। এই পলাশির যুদ্ধের সময় কি রবার্ট ক্লাইভ আমার মনে আছে, পলাশির যুদ্ধের সাল মনে আছে, তার মানে রবার্ট ক্লাইভ হবে ওই 1757 আগে পিছু এই টাইমের মধ্যে হবে। এবার এগুলো মনে রাখতে হবে, কারণ এগুলো তো দেখো এবার ইতিহাস পড়ার ক্ষেত্রে প্রথম যে ভুল সবাই করে, সে ভুলটা কি? যে স্যার
আপনি সাল দিয়ে দিন, ইম্পর্টেন্ট সাল দিয়ে দিন 50টা বা 100টা, আমি তার মুখস্থ করে নেব। ঠিক আছে, এটা অনেকের একটা মানসিকতা থাকে, জীবনে মনে রাখতে পারবেন, এটা আমি গ্যারেন্টি দিচ্ছি। স্যার বই যারা আছে, লেখক আর হচ্ছে বইয়ের নাম দিয়ে দিন, স্যার মুখস্থ করে নেবো, জীবনে কোনো লাভ হবে না। কারণ তা যারা হচ্ছে কোশ্চেন করে তারাও জানে যে তুমি এরকম মুখস্থ করে আসবে, ওইভাবে কোশ্চেন দেবেই না। ঠিক আছে, অর্থাৎ এগুলোকে মনে রাখতে গেলে একটাই পদ্ধতি, তোমাকে ঘটনার সঙ্গে মনে রাখতে হবে, তাহলে তুমি মনে রাখতে পারবে। তাহলে রবার্ট ক্লাইভ স্মিথ, প্রথম কথা আমরা জানি গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে পলাশির যুদ্ধ হয়েছিল। তাহলে পলাশির যুদ্ধ হয়েছিল কবে? 1757, প্রত্যেকেই জানি। ডেট বলতে পারবে কবে হয়েছিল? 23শে জুন। হ্যাঁ, 23শে জুন, 13 জুন, 23শে জুন ছিল। ঠিক আছে, তাহলে এই 23শে জুন হয়েছিল 1757, আমরা জানি রবার্ট ক্লাইভ, তার মানে তাহলে রবার্ট ক্লাইভ, তাহলে পলাশি যুদ্ধের সময় কে ছিল? রবার্ট ক্লাইভ। তাহলে রবার্ট ক্লাইভের টাইম পিরিয়ড 1757 ওই কাছাকাছি সময়ের মধ্যে হবে। ঠিক আছে, তাহলে ডেফিনেটলি 1757 সময় তার যুদ্ধটা হলো, এটা আমরা ভালোভাবে জানি। ঠিক আছে, এবার এর সময় পলাশির যুদ্ধের পরে তিনি জয়লাভ করেছিলেন, জয়লাভ করার পরে 1760 পর্যন্ত তিনি ছিলেন। কিন্তু 60-এর কি হয়েছিল? 1760-এ তিনি পদত্যাগ করে, তিনি রিজাইন করে ভারত ছেড়ে চলে গিয়েছিলেন 1760-তে। 1760-এ তিনি ভারত থেকে রিজাইন করে চলে গিয়েছিলেন। তাহলে 60-তে পরবর্তী কাউকে আসতে হবে, তাহলে পরবর্তী এলোকে একজন হলওয়েল, নাম শুনেছো? মনে পড়ে হলওয়েল? কোন একটা জায়গায় হলওয়েলের নাম হয়তো শুনেছো, মনে পড়ে হলওয়েল? হ্যাঁ, অন্ধকূপ ঘটনা। অন্ধকূপ হত্যা যে ছিল, সেই অন্ধকূপ হত্যার বর্ণনা হলওয়েলের বলা। বলবে সে স্যার কি করে বলতে পারলো? কারণ কি হলওয়েল ছিল, এই যে অন্ধকূপ হত্যা হয়েছিল, সেই অন্ধকূপ হত্যার মধ্যে একজন জীবিত ব্যক্তি। ঠিক আছে, অন্ধকূপ হত্যার একজন জীবিত, মানে তার মধ্যে তো সবাই মারা যায়নি, তার মধ্যে কেউ কেউ বেঁচে গিয়েছিল, তার মধ্যে হলওয়েল একজন বেঁচে গিয়েছিল। ঠিক আছে, এবার তিনি ওটা বলার পরে যখন ব্রিটেনে গিয়ে তিনি বলেন, এই ঘটনাটা তিনি প্রচুর জনপ্রিয় হয়েছিল এবং কেউ এটা নিয়ে প্রশ্ন করেনি, যে না সত্যি, তার কথা সবাই বিশ্বাস করেছিল। কিন্তু এখন আর সেই বিশ্বাসের জায়গাটা নেই, এখন সেটা নিয়ে সবাই মানে প্রশ্ন করে। ঠিক আছে, তো যাই হোক, এই হলওয়েল অ্যাকচুয়ালি ছিলেন একজন মানে ডক্টর, ডক্টর যাকে আমরা যেটা ভালো ভাষায় বলবো সার্জন, মানে বাংলায় আরো ভালো ভাষায় শল্য চিকিৎসক। মানে বুঝতে পারছো তো, সুশ্রুত যেরকম ছিল, মানে যে অপারেশন করে, তিনি শল্য চিকিৎসক ছিলেন এবং তার সাথে সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন কর্মচারী ছিলেন। এবং তিনি রবার্ট ক্লাইভের পরে তাকে কিছুদিনের জন্য অস্থায়ী গভর্নর হিসেবে নিযুক্ত করা হয়েছিল। এবার এটা অনেকবার কোশ্চেন আসে যে বাংলার প্রথম অস্থায়ী গভর্নর কে ছিলেন? বাংলা প্রথম অস্থায়ী গভর্নর কে ছিলেন? কারণ ক্লাইভ থেকে আমরা প্রথম ধরি, ক্লাইভের পরেই হলওয়েলকে পাঠানো হয়েছিল কিছু দিনের জন্য। ঠিক আছে, টাইম ভীষণ কম দিনের জন্যই তিনি ছিলেন, 1760-এই তিনি ছিলেন, মাত্র কিছু দিনের জন্য, কয়েক মাসের জন্য তিনি মানে এখানে ছিলেন। ঠিক আছে, এবার হলওয়েলের পরে পাঠানো হয়েছিল কাকে? পাঠানো হয়েছিল ভ্যানসিটার্টকে। ভ্যানসিটার্ট, যদি নাম মনে আছে? ভ্যানসিটার্ট, ভ্যানসিটার্ট, আচ্ছা নাম হয়তো মনে নেই, যদি মনে থাকে একটু বলে দিই। এই ভ্যানসিটার্ট যতদিন ছিলেন, ভ্যানসিটার্ট 1760 থেকে 1764 পর্যন্ত ছিলেন। মানে যদি বলা হয় বক্সারের যুদ্ধের সময় বা বক্সারের যুদ্ধ কোন গভর্নর জেনারেল করেছিল, সেটা কিন্তু বেসিক্যালি মনে রাখবে, সেটা অ্যান্সার হবে ভ্যানসিটার্ট। এটা অনেকে ক্লাইভ হয়তো মনে করতে পারো, কিন্তু যেটা উত্তর হবে না। ভ্যানসিটার্টের সময় কিন্তু বক্সারের যুদ্ধ হয়েছিল, ভালো করে বোঝো। বক্সারের যুদ্ধ 1764, এটা কিন্তু এই ভ্যানসিটার্টের সময় হয়েছিল। সেই হলওয়েলের পরে দ্বিতীয় গভর্নর জেনারেল হিসেবে ভারতে এসেছিলেন। এবার এই হলওয়েলকে সরিয়ে দেওয়ার কারণ এটাই ছিল, প্রাথমিক অবস্থায় তিনি তো অস্থায়ী হিসেবে ছিলেন, কিন্তু তারপরে ভ্যানসিটার্টকে যখন অ্যাপয়েন্ট করে ভারতের মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গভর্নর হিসেবে নিয়ে এলো, তিনি বিরোধিতা করেছিলেন হলওয়েল। এবার হলওয়েল বিরোধিতা করার কারণে তাহলে ভ্যানসিটার্ট তার পদে এলো, পদে আসার পরে ভ্যানসিটার্ট কি করবে? হলওয়েলকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে পদ থাকবে, কাউন্সিল থাকবে, কাউন্সিল থেকে বের করে দেবে। তাহলে ভ্যানসিটার্ট মানে নিযুক্ত হওয়ার পর হলওয়েলকে 1761-এ তার যে কাউন্সিল ছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে গভর্নর জেনারেলের কাউন্সিল হয়, কাউন্সিল থেকেই হলওয়েলকে বাদ দিয়ে দিয়েছিল। ঠিক আছে, তাহলে এখান থেকে কি কি পড়তে হবে? প্রথম কথা, প্রথম গভর্নর জেনারেল কে ছিল রবার্ট ক্লাইভ, তার সময় কি হয়েছিল? পলাশির যুদ্ধ, বা কোশ্চেনটা এইভাবে আসে, পলাশির যুদ্ধের সময় গভর্নর জেনারেল কে ছিল। এরপরে আসতে পারে যে প্রথম বাংলার অস্থায়ী গভর্নর কে ছিল? হলওয়েল। ঠিক আছে, বা কোন অস্থায়ী মানে কোন, এবার এরকম ভাবে কোশ্চেন আছে
বাংলার গভর্নরদের মধ্যে কে একজন প্রফেশনাল ডক্টর ছিলেন, মানে একজন শল্য চিকিৎসক ছিলেন? তার মধ্যে অপশনের মধ্যে হলওয়েল বলতে পারে। তাহলে কোশ্চেন বিভিন্ন ঘুরিয়ে আসতে পারে, মানে এখনকার কোশ্চেন কিন্তু আর সোজা সাপটা কোশ্চেন কিন্তু আসবে না। ওকে, এটা মাথায় রাখবে। তাহলে সেই হলওয়েলের কথা বলছি। ভ্যান্সিটার্ডের সময় আমরা জানি বক্সারের যুদ্ধ হয়েছিল। এবার এখানে একটা বড় কোশ্চেন আছে যে বক্সারের যুদ্ধ যখন হয়েছিল তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে যে সেনাপতি ছিল তার নাম কে ছিল? বলতে পারবে বক্সারের যুদ্ধের সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাপতি কে ছিল? খুব বড় একটা কোশ্চেন, প্রচুর ভালো একটা কোশ্চেন আছে। সেনাপতির নাম ছিল হেক্টর মুনরো। ঠিক আছে, মনে রাখবে বক্সারের যুদ্ধের সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাপতি ছিল হেক্টর মুনরো। এবার বক্সারের যুদ্ধ সম্পর্কে আর বেশি কিছু বলার নেই। মীর কাসিম অযোধ্যার নবাব আর হচ্ছে শাহ আলম পরাজিত হয়েছিল, আমরা সবাই জানি। এটা আর বেশি মানে আলোচনা করার মতো কিছু নয়। ওকে, এবার এবার দেখো এই বক্সারের যুদ্ধের পরে 1765-এ কি হয়েছিল প্রত্যেকেই জানি, বলো। দেওয়ানি লাভ। দেওয়ানি লাভ, ঠিক আছে। এই যে দেওয়ানি লাভ হয়েছিল 1765-এ 1765, সেটা কিন্তু আবার হয়েছিল রবার্ট ক্লাইভের সময়। এটাই হচ্ছে মজার, ঠিক আছে। তাহলে রবার্ট ক্লাইভ, তাহলে এটা মনে হতে পারে তার মানে রবার্ট ক্লাইভ হয়তো 1757 থেকে 1767 পর্যন্ত ছিল না, মাঝখানের 5 বছর কিন্তু এই হলওয়েল ভ্যান্সিটার্ড এরা কিন্তু ছিল। তাহলে দেওয়ানি লাভ তিনি করলেন, দেওয়ানি লাভ করার পরে তিনি 1767 পর্যন্ত ছিলেন এবং 1767-তে তিনি এই যে 65-তে দেওয়ানি লাভের পরে ভারতে তিনি কি চালু করেছিলেন? দ্বৈত শাসন, মনে পড়ে? দ্বৈত শাসন বা ডায়ের কি চালু করেছিলেন 1765-এ? ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং হচ্ছে নিজামউদ্দৌলাকে কেন্দ্র করে, মানে আমরা এটা জানি। এবার এই দ্বৈত শাসনটা কিন্তু 1772 পর্যন্ত চলেছিল, ঠিক আছে। 1772 পর্যন্ত, যতদিন না মানে আমাদের ওয়ারেন হেস্টিংস এসেছিল ততদিন পর্যন্ত দ্বৈত শাসনটা চলেছিল, ঠিক আছে। মানে দ্বৈত শাসনটাও কিন্তু রবার্ট ক্লাইভেরই সময়ের মধ্যে হয়েছিল। ওকে, তিনি চালু করেছিলেন। ব্যাস, তাহলে এরপরে আমাদের রবার্ট ক্লাইভ চলে গেল, ঠিক আছে, তিনি রবার্ট ক্লাইভ চলে গেল। আচ্ছা, এরপর এরপর কে আসে? এরপর এসেছিল আরেকজন যাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পাঠিয়েছিল এই সমস্যাগুলো মেটানোর জন্য। তার নাম ছিল হেনরি ভেরলেস্ট। হেনরি ভেরলেস্ট বলে একজনকে পাঠিয়েছিল 1767 থেকে 1769 পর্যন্ত তিনি ছিলেন হেনরি ভেরলেস্ট, কিন্তু তিনি কোনো রকমের কোনো সমাধান করতে পারেননি। তো অ্যাকচুয়ালি তার টাইমটাকে আমরা একটা মানে তার সময়ে কিন্তু কিছুই হয়নি বা তার সময়ে কোনো রকমের সমস্যার সমাধান হয়নি। এবার গুরুত্বপূর্ণ যে সে কে, সে হচ্ছে জন কাটিয়ার। নাম শুনেছো? মনে পড়ে জন কাটিয়ার সম্পর্কে? হ্যাঁ, 1769 থেকে 1772 পর্যন্ত জন কাটিয়ার আমাদের গভর্নর অফ বেঙ্গল ছিলেন। কিন্তু তিনি প্রথম অবস্থায় কি ছিলেন? তিনি কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল সেই কোম্পানির তিনি কিন্তু সেনাপতি ছিলেন, বুঝতে পারছো? জেনারেল যেমন হেক্টর মুন্ডো সেনাপতি ছিল, জন কাটিয়ারও তিনি কিন্তু সেনাপতি ছিলেন। এবার বলবে স্যার কোন সময়? তিনি পলাশির যুদ্ধের সময় সেনাপতি ছিলেন হেক্টর মানে জন কাটিয়ার, এবং সেই সময় তিনি রবার্ট ক্লাইভকে অনেক সহায়তা করেছিলেন এবং সহায়তা করার জন্য তিনি আস্তে আস্তে প্রমোশন পেয়েছিলেন এবং প্রমোশন পেয়ে পেয়ে তাকে 1769 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে গভর্নর অফ বেঙ্গল অ্যাপয়েন্ট করে দেওয়া হয়েছিল। কিন্তু সেই সময় কি হলো আমরা জানি, 1770 তার টাইম পিরিয়ডের মধ্যে এলো কি? ভারতে এলো 76-এর মন্বন্তর। এবার এটা মানে খুব বড় দুর্ভিক্ষ আমরা জানি। এবার 76 কেন বলা হয়েছে? বাংলায় ছিল 76 সাল, সেই কারণে সেখান থেকে 76-এর মন্বন্তর। এবার দেখো তিনি যেহেতু একজন সেনাপতি ছিলেন তো তার প্রশাসনিক জ্ঞান সেই অর্থে ছিলই না। পদ থেকে উঠে এসেছে, তার আর কতটুকু জ্ঞান থাকবে? ওরকম জ্ঞান ছিল না। তো তাকে বারবার বলা হয়েছিল এরকম একটা দুর্ভিক্ষ হতে পারে, তো তিনি কাজে নেননি। যখন দুর্ভিক্ষ হলো তখন তিনি ইংল্যান্ড থেকে জাহাজ পাঠাতে বলেছিলেন যে সাহায্য করার জন্য, খাদ্য নিয়ে, খাবার নিয়ে, কিন্তু সেই জাহাজ আবার মাঝ রাস্তায় ডুবে গিয়েছিল। ফলে সাহায্য করাও ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে সম্ভব হয়নি, ঠিক আছে। এবার একবার ডুবেছে আবার বলবে আবার পাঠাও, সেই জন্য সম্ভব আর হবে না, একবারই পাঠাতে বলেছিল। ফলে মানে তিনি একজন ব্যর্থ তাকে বলা হয়ে থাকে। ব্যাস, এরপর এসে যাবে আমাদেরকে, এরপর আমাদের এন্টার করবে ওয়ারেন হেস্টিংস। তাহলে শেষ 1772-এ তিনি এন্টার করবেন এবং 73-এ রেগুলেটিং অ্যাক্ট আসবে। বলো, এতটা যে আমি আলোচনা করলাম ক্লিয়ার হলে বলো, পরের পেজে আমি যাব।
স্যার জন কাটিয়ার পলাশীর যুদ্ধের সময় সেনাপতি ছিল বললেন। পলাশির যুদ্ধের সময়, হ্যাঁ। এবার দেখো, বলবে তাহলে কি একজন সেনাপতি ছিল? না, একাধিক সেনাপতি। মানে যেমন বলো, আজাদ হিন্দ ফৌজের সেনাপতি কে ছিল? অনেকে ছিল। কেন? কারণ প্রত্যেক আলাদা আলাদা ব্রিগেড ছিল। অশ্বরোহীর একজন সেনাপতি, হস্তি বাহিনীর একজন সেনাপতি। কি বলছি বোঝেছো? ফলে যখন যুদ্ধ হয় অনেকগুলো ব্যাটালিয়ন থাকে, সে প্রত্যেক ব্যাটালিয়নের একটা করে সেনাপতি থাকে। এবার পলাশি যুদ্ধের সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনেকগুলো ব্যাটালিয়ন ছিল, তার মধ্যে জন কাটিয়ার একটা ব্যাটালিয়নের সেনাপতি ছিল। এবার বোঝা গেল কি বলতে চাইছি? হ্যাঁ এটা ক্লিয়ার হলে বলো, আমি পরের পেজে যাবো তাহলে। হ্যাঁ হয়েছে স্যার। ওকে, নেক্সট। এবার আমাদের আলোচনার বিষয়বস্তু এসে যাবে আমাদের সমস্ত গভর্নর জেনারেল সম্পর্কে। এবার আমাদের আলোচনা হবে গভর্নর জেনারেল সম্পর্কে, মানে অবশ্যই গভর্নর জেনারেল অফ বেঙ্গল, বাংলার গভর্নর জেনারেল। তাহলে অবভিয়াসলি অ্যাক্ট আসবে, সেই অ্যাক্টটা হচ্ছে আমাদের রেগুলেটিং অ্যাক্ট। তাহলে রেগুলেটিং অ্যাক্ট হলো 1773, যার মাধ্যমে হলো ওয়ারেন হেস্টিংস তাকে কি করা হলো, বাংলার গভর্নর থেকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল নিযুক্ত করে দেওয়া হলো। তাহলে বাংলার গভর্নর জেনারেল হলো ওয়ারেন হেস্টিংস। কবে? 1773 খ্রিস্টাব্দে। ওকে, এবার দেখো, এবার ওয়ারেন হেস্টিংস এর সময় কিছু গুরুত্বপূর্ণ ঘটনা আমাদের মাথার মধ্যে রাখতে হবে। প্রথমত, আচ্ছা, প্রথমত তার সময় রেভিনিউ ব্যবস্থার মধ্যে চালু হয়েছিল 5 সালা বন্দোবস্ত। 5 ইয়ার্সের যে 5 সালা বন্দোবস্ত ব্যবস্থা, জমি রাজস্ব ব্যবস্থা করেছিলেন কবে? 1772-তে। খুব গুরুত্বপূর্ণ। তারপর সেটা ব্যর্থ হওয়ার জন্য তিনি চালু করলেন 1 সালা, এক বছরেই দেয়া হবে, রেভিনিউ দেওয়া হতো। এগুলো মনে আছে? 5 সালা বন্দোবস্ত, 1 সালা বন্দোবস্ত। আচ্ছা, যদি ভুলে যাও বলুন স্যার, বলো বলো, কি বলছো বাবা? একটু বলে দিন স্যার। হ্যাঁ, এটা কি হতো? দেখো, এই সময় অনেক রকম আইন ছিল। প্রথমত জমিদারি ব্যবস্থা, আমি একটু তাহলে আলোচনা করে দিই কি ব্যবস্থা। দেখো, জমিদারি ব্যবস্থা ছিল। জমিদারি ব্যবস্থার মাধ্যমে কি হতো, যে বাবু তোমাকে একটা জমি দেওয়া হলো, সাপোজ ধরো 10 বিঘা জমি তোমাকে দেওয়া হলো। এবার 10 বিঘা জমি থেকে তোমাকে রেভিনিউ দিতে হবে। কারণ তোমাকে আমি যে জমি দিলাম, তো তোমাকে মানে কিসের জন্য দিলাম? তুমি সেখান থেকে টাকা নিয়ে আমাকে দেবে, সেই জন্যই না তোমাকে জমি দেবো। তাহলে 10 বিঘা জমি থেকে বলা হলো তোমাকে প্রতি বিঘা পিছু 2 কেজি করে আমাকে ধান দিতে হবে। 2 কেজি করে ধান মানে আমাকে 20 কেজি ধান তোমাকে দিতে হবে। ঠিক আছে? এবার এই 20 কেজি ধান তোমাকে বললো প্রত্যেক বছর দিতে হবে। তাহলে প্রত্যেক বছর যদি দাও তাহলে হবে। এবার প্রথম বছর তুমি যদি 20 কেজি দিতে পারো, তাহলে পরের বছর তুমি আবার তোমাকে সেই জমিটা দেওয়া হবে, যাতে তুমি আবার পরের বছর দিতে পারো। এবার তুমি যদি 20 কেজি না দিতে পারো, তখন তোমার কাছ থেকে জমিটা নিয়ে অন্য একজনকে দিয়ে দেওয়া হবে, যাতে সে দিতে পারে। তাহলে এটা যদি 1 বছরে হয়, তখন সেটা হবে 1 সালা। কিন্তু তোমাকে যদি বলা হয় 10 বিঘা জমি দিচ্ছি, 20 কেজি করে ধান হয়, 5 বছর পর্যন্ত তোমাকে এটা দিয়ে যেতে হবে। 5 বছর পরে আমি দেখবো যে তুমি টাইম টু টাইম জমা করছো, জমা করে যেন 5 বছরে আমার 100 কেজি জমা হয়েছে। মানে 100 কেজি জমা মানে আমি 5 বছরের শেষে দেখবো তুমি যেন 100 কেজি আমাকে জমা করেছো। এবার তার জন্য তুমি প্রথম বছর হয়তো 20 কেজি জমা করলে, পরের বছর 30 কেজি জমা করলে, তারপরের বছর 10 কেজি জমা করলে, করতেই পারো, কিন্তু টোটাল যেন তোমার 100 কেজি হয়। মানে আমি দেখবো 5 বছরে তুমি জমা করছো কিনা। তাহলে 5 বছরের যদি বন্দোবস্ত হয়, তাহলে সেটা 5 সালা হবে। যদি 1 বছরে তোমাকে যদি বলা হয়, সেটা 1 সালা হবে। এবার বোঝা গেল? ক্লিয়ার হয়েছে আশা করি? হ্যাঁ স্যার। এটাকে 5 সালা। এবার এক্ষেত্রে দেখো, এই আরেকটা আইন ছিল এই সময়, সূর্যাস্ত আইন, সানসেট ল। মনে আছে জিনিসটা কি ছিল? সূর্যাস্ত আইন এনার সময় ছিল, ওয়ারেন হেস্টিংস এর সময় ছিল। কি ছিল বলতে পারবে? সূর্যাস্ত হওয়ার আগে ট্যাক্স দিতে হবে। হ্যাঁ, সূর্যাস্ত যখন হবে, হয়তো তোমার ডেট দেওয়া আছে 31শে ডিসেম্বর, তোমার 5 বছর কমপ্লিট হচ্ছে 2026, তাহলে সেই দিন সূর্য অস্ত যাওয়ার আগে তোমাকে দিয়ে আসতে হবে। এই জন্য এটাকে সানসেট ল বলা হতো। এটা গভর্নর জেনারেল অফ বেঙ্গল যে ওয়ারেন হেস্টিংস এর সময় ওইটা ছিল। ঠিক আছে? এগুলো আর খুব বেশি নোট ডাউন করতে হবে না। ঠিক আছে? এগুলো থাকবে, অসুবিধা নেই। আমরা শুধু 5 সালা 10 সালা বন্দোবস্তের যে সাল, সেটা করলেই আমাদের। বলছি বলো বলো। স্যার, বলছি সূর্যাস্ত আইনটা ওয়ারেন হেস্টিংসের সময় ছিল নাকি কর্নওয়ালিসের সময় ছিল?
না, ওয়ারেন হেস্টিংসের সময় ছিল, মানে যেই একসালা বন্দোবস্ত সেই সময় ছিল, কর্নওয়ালিসের সময়ও ছিল। রেভিনিউ সিস্টেম যখন চলছে তখনও ছিল এটা। ও আচ্ছা। আচ্ছা, এবার একসালা বন্দোবস্ত, পাঁচসালা বন্দোবস্ত আমরা আলোচনা করলাম। এবার এখানে আরেকটা কোশ্চেন থাকে, সেটা হচ্ছে আমিনি কমিশন, যে কোন গভর্নর জেনারেল প্রথম আমিনি কমিশন গঠন করেছিল। আমিনি কমিশন 1776 সালে গঠন করেছিল। কি ছিল আমিনি কমিশন? ছিল এই যে রাজস্ব বিভাগ রয়েছে, এই যে রেভিনিউ ডিপার্টমেন্ট রয়েছে, যেখান থেকে সমস্ত এই যে ট্যাক্স থেকে শুরু করে সবকিছু নেওয়া হয়, কালেক্ট করা হয়, সেগুলোর সম্পর্কে ইনফরমেশন, যে কোথা থেকে কত টাকা নেওয়া হচ্ছে সেগুলো সে বলে দিলে তো হবে না, এর ইনফরমেশনের জন্য, মানে আজকের দিনে বলো ডিটেকটিভ এজেন্সি যেমন আছে, যেমন র আছে, সেরকম এই আইনি কমিশন রেভিনিউ সম্পর্কে, মানে যে রাজস্ব নেওয়া হচ্ছে সে রাজস্ব সম্পর্কে, রাজস্ব যাতে কাজকর্ম ঠিকঠাক হচ্ছে কিনা তার অনুসন্ধান করার জন্য আমিনি কমিশন গঠন করেছিল ওয়ারেন হেস্টিংস। ওকে, এছাড়া তার সময় তিনি কি করেছিলেন, যে আমরা যেটাকে রাজকোষ বলি, ট্যাক্স সাল, মানে আমাদের রাজকোষ যেমন বলা হয় যেখানে সমস্ত সম্পদ রাখা হয়, রাজার যেমন রাজকোষ হয়, সেরকম যে রাজকোষ ছিল সেটা প্রথমেই কোথায় ছিল, সেটা মুর্শিদাবাদে ছিল। এবার বলবে স্যার কেন মুর্শিদাবাদে ছিল? কারণ মুর্শিদাবাদে ক্যাপিটাল ছিল নবাবের, ঠিক আছে, মুর্শিদাবাদে ছিল। তো তিনি কি করেছিলেন, সেই রাজকোষটাকে মুর্শিদাবাদ থেকে কলকাতায় ট্রান্সফার করে নিয়েছিলেন। এটা পরীক্ষা আছে যে কোন গভর্নর জেনারেল প্রথম রাজকোষ স্থানান্তর করেছিলেন, সেটা হচ্ছে কলকাতাতে, মুর্শিদাবাদ থেকে কলকাতায় স্থানান্তর করেছিলেন কবে? 1773, 1773 সালে। ওকে, এবার তার সময় আমরা অলরেডি পড়েছি কি দ্বৈত শাসন বা ডায়ার্কি যেটা ছিল সেটা তার সময় অবসান ঘটেছিল। দ্বৈত শাসন, ওই যে বললাম যেটা ক্লাইভ চালু করেছিল, সেই দ্বৈত শাসনের তিনি অবসান ঘটান 1772 সালে। ওকে, আচ্ছা, বাকি যেগুলো আমরা অলরেডি পড়ে নিয়েছি সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের ব্যাপার। সুপ্রিম কোর্ট মনে আছে? সুপ্রিম কোর্ট এস্টাবলিশ হয়েছিল এই সময় 1774 সালে। প্রথম বিচারপতি ছিল ইলিজা ইম্পে, ঠিক আছে, এগুলো আমরা আলোচনা করেছি, সেগুলো নিয়ে আমি আর ডিসকাস করছি না। ওয়ারেন হেস্টিংস এর সময় এটা হয়েছিল, সেটা আমরা ভালো করে জানি। আচ্ছা, এবার নেক্সট, ওয়ারেন হেস্টিংস এর সময় আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমাদের খুব গুরুত্বপূর্ণ এবং ইনফরমেশন পড়ে, সেটা কি, তিনি এডুকেশন পারপাসে যথেষ্ট আগ্রহী ছিলেন। এই কারণে তার সময় প্রথম গঠিত হয়েছিল কলকাতা মাদ্রাসা। আমরা জানি কলকাতা মাদ্রাসা এখন কি নামে পরিচিত? আলিয়া বিশ্ববিদ্যালয়, আলিয়া। ঠিক আছে, আলিয়া ইউনিভার্সিটি, কলকাতা মাদ্রাসা তিনি কিন্তু এস্টাবলিশ করেছিলেন কবে? 1781, 1781 সালে তিনি কিন্তু কলকাতা মাদ্রাসা স্থাপন করেছিলেন। আরেকটা গুরুত্বপূর্ণ কাজের জন্য তাকে আমরা সবসময় অ্যাজ এ ইন্ডিয়ান, প্রত্যেক ইন্ডিয়ান ওয়ারেন হেস্টিংস এর প্রতি আমরা বলবো মানে হওয়া উচিত, কৃতজ্ঞ থাকা উচিত। কেন? কারণ তিনি ছিলেন বলেই আমরা আজকের ইতিহাস পড়তে পারছি, না হলে আমরা সমস্ত ভুলভাল এমনিতেই, তো যাই হোক, মানে ভুলভাল ইতিহাস আমাদের আছে, তো তার কারণে কিছু ঠিকঠাক ইতিহাস আমরা জানতে পারছি। কেন? কারণ তার সময় প্রতিষ্ঠিত হয়েছিল 1784-এ, 1784-তে এশিয়াটিক সোসাইটি, ঠিক আছে, এশিয়াটিক সোসাইটি, আমরা নাম জানি এশিয়াটিক সোসাইটির ফাউন্ডার কে ছিল? উইলিয়াম জোন্স। উইলিয়াম জোন্স, ঠিক আছে, এশিয়াটিক সোসাইটির ফাউন্ডার ছিল উইলিয়াম জোন্স। তার সময় কি ছিল, এশিয়াটিক সোসাইটি কি করতো, আমাদের বিভিন্ন যে হিস্ট্রি বা বিভিন্ন ঐতিহাসিক যে সাইটগুলো সেগুলো পর্যবেক্ষণ করতো, খনন করতো এবং তার সম্পর্কে ইনফরমেশন বুকস হিসাবে কালেক্ট করা হতো, ঠিক আছে। এশিয়াটিক সোসাইটি ফাউন্ডেশন করেছিলেন 1784 খ্রিস্টাব্দে উইলিয়াম জোন্স। তবে এটা পরে কিন্তু বিভিন্ন সময়ের নাম পরিবর্তন হয়েছে, 1825, 32, 36, 51-তে এর নাম বারবার পরিবর্তন হয়েছে। তো যাই হোক, এটা এই সময়ের গুরুত্বপূর্ণ এশিয়াটিক সোসাইটি, তার সময়ে ফাউন্ডেশন হয়েছিল। আর এনার সময় সব থেকে গুরুত্বপূর্ণ একটা কাজ 1780-তে হয়েছিল, কি, প্রথম ভারতীয় সংবাদপত্র কি ছিল? বেঙ্গল গ্যাজেট। প্রথম ভারতীয় সংবাদপত্র ছিল বেঙ্গল গেজেট, ঠিক আছে। এটা প্রথমবার 1780-তে প্রকাশিত হয়েছিল। মানে কে সম্পাদক ছিল? সিক্কি, হ্যাঁ, জেমস সিক্কি। জেমস অগাস্টাস হিক্কি, ঠিক আছে।
জেমস সিক্কি বা জেমস অগাস্টিন সিক্কি এটা প্রথম ভারতীয় সংবাদপত্র ছিল, কিন্তু 1782 1782তেই এটা কিন্তু বন্ধ হয়ে যায়। তার কারণ বুঝতে পারছো, সরকার বিরোধী লিখলে কিছুদিন পরেই তো বন্ধ হবে, ঠিক আছে? তাহলে তার সময়েই চালু হলো আর তার সময়েই বন্ধ হলো। ওকে, এটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে। 1780-তে হিকির বেঙ্গল গেজেট চালু হয় এবং 82-তে এসে সেটা বন্ধ হয়ে যায়। ওকে, বলো, এটা হচ্ছে ওয়ারেন হেস্টিংস এর গুরুত্বপূর্ণ কিছু কাজ বা অবদানের মধ্যে। এবার আরো কিছু অবদান আমাদের একটু মাথার মধ্যে রাখতে হবে। সেটা কি বলো, এটা যদি লেখা হয় বলো, তার সময়ে কিছু যুদ্ধে তিনি সাম্রাজ্যবাদী নীতিও তার মধ্যে ছিল, তো সেগুলো একটু আলোচনা করতে হবে, সেগুলো আমি লেখাবো। বলো, কমপ্লিট হলে বলবে। তার সময় কিছু যে বিদ্রোহগুলো হয়েছিল সেগুলোর কথা আমি বলছি। প্রথমত আমরা জানি, স্যার হ্যাঁ বলো বলো। স্যার বলছিলাম ওই এশিয়াটিক সোসাইটি তাহলে মানে কি সোসাইটি ছিল, মানে ইতিহাস কোনো লিখতো, মানে প্রত্নতাত্ত্বিকের মতো? না, হ্যাঁ, প্রত্নতাত্ত্বিকের মতো। দেখো, এশিয়াটিক সোসাইটির মধ্যে সাপোজ আমি তোমাকে একটা জিনিস বোঝাচ্ছি। সাপোজ তুমি হিস্ট্রি নিয়ে আজকে পড়তে গেছো ইউনিভার্সিটিতে, ঠিক আছে? আজকে তুমি কলেজে স্কুলে হিস্ট্রি খুব ভালো লাগতো, 11-12-এ তুমি হিস্ট্রি পড়েছো, কলেজে তুমি হিস্ট্রি পড়েছো, তাহলে এরপরে তুমি কি করবে? স্কুল টিচার। সবাই কি স্কুল টিচার হবে? না, কেউ প্রফেসর হবে। এরপরে কি হবে? তোমাকে কি করতে হবে? কোনো রিসার্চ করতে হবে, হিস্ট্রি নিয়ে তোমাকে রিসার্চ করতে হবে। যেমন তুমি যদি ডাক্তার হও, স্পেশালাইজেশন হয় যে তুমি কি নিয়ে পড়বে। সব সারা বডির তো ডাক্তার হবে না, চোখের হবে। আবার অনেকে দেখবে চোখের শুধু সে কর্নিয়ার ডক্টর হয়, হয়তো এরকম ব্যাপারটা। বুঝতে পারছি কি বলতে চাইছি? বুঝতে পারছো তো? এবার এশিয়াটিক সোসাইটি হচ্ছে এমন একটা জায়গা, যেমন আজকের দিনে আমরা যদি বলি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এএসআই নাম হয়তো শুনেছো। তাহলে এএসআই এর মধ্যে সবাই কি একই কাজ করে? নিশ্চয়ই না। এএসআই এর মধ্যে কোনো ঐতিহাসিক আছে সে অশোক নিয়ে রিসার্চ করছে, কোনো ঐতিহাসিক আছে যে চন্দ্রগুপ্ত মৌর্য নিয়ে রিসার্চ করছে, কোনো ঐতিহাসিক আছে যে হয়তো বাবরকে নিয়ে রিসার্চ করছে, করতেই পারে। তো সেরকম এশিয়াটিক সোসাইটির মধ্যে সেই সব ব্যক্তিদের নিয়ে আসতো বা তারা অংশগ্রহণ করতো যারা এই ভারতের বা প্রাচ্য ইতিহাস সম্পর্কে জানতে আগ্রহী। ফলে তারা কি হবে, বিভিন্ন রাইটারের বই, বিভিন্ন বই তারা পড়বে, পড়ে বুঝতে পারবে যে এই জায়গায় এই জিনিসটা থাকতে এবার আছে। কি করে বুঝবে? খনন করতে হবে সেই বই নিয়ে, বা সেখানে খুলে এক ধরনের লিপি পেলো। বা সব লিপি তো আমাদের সুন্দর বাংলায় লেখা নেই বা ইংলিশে লেখা নেই। সেই সময় যে ভাষা ছিল সেই ভাষায় লেখা আছে, কখনো পালিতে লেখা আছে, প্রাকৃতে লেখা আছে, আরো হাজার হাজার রকমের স্ক্রিপ্ট আছে তাতে লেখা আছে। তাহলে সেগুলোকে তো পড়তে হবে, পড়ার প্যাটার্ন বুঝতে হবে। সেগুলো সব এশিয়াটিক সোসাইটি থেকেই হতো। পরবর্তীকালে এখান থেকেই লোকেরা বেরিয়ে এএসআই বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া গঠন করেছিল। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। যেমন আরেকটা কথা বলি, সাপোজ ধরো আজকের দিনে আমাদের ইন্টেলিজেন্ট ব্যুরো, আইবির নাম শুনেছো? আইবি, নাম শুনেছো নিশ্চয়ই। আমাদের যে গোয়েন্দা দপ্তর রয়েছে সেগুলো কোথা থেকে এলো? সেগুলো এসেছিল যখন লর্ড উইলিয়াম বেন্টিক ছিল 1829-এ। সেই সময় ঠগি বলে এক ধরনের, মানে যারা লুটেরা, মানে যারা ডাকাত তারা থাকতো। তারা কি করতো? যারা জমিদার হতো তাদেরকে লুটপাট করতো। এবার ব্রিটিশ সরকার বলছে বাবা মাথা খারাপ করছে, কি করবে? এবার তারা কখন লুট করবে, তার জন্য তো ইনফরমেশন দরকার, নাহলে পুলিশ যাবে কি করে? হঠাৎ তো যেতে পারবে না। সেই জন্য সে কি করলো, গুপ্তচর নিয়োগ করে, যে তারা খবর নিয়ে বলবে এরা এখানে থাকে, এদের মধ্যে যে এখানে আছে তার গতিবিধি রহস্যজনক, সাসপিসিয়াস, তার খবর নিয়ে ইনফরমেশন দেবে। ফলে সে তাকে ট্র্যাক করে কোনো না কোনো সময় ধরতে পারবে। এগুলোকে মানে ইনফরমেশন ব্যুরো বলা হয়। আর ওই ঠগীদের দমন করা যেসব অফিসার বা লোকেদের নিযুক্ত করেছিল, তাই নিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন্টেলিজেন্ট ব্যুরো তৈরি করেছিল, আইবি বানিয়েছিল। আইবি কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানিরও ছিল। এবার যখন 1947 সালে ভারত ভাগ হয়ে যায়, তখন আইবি ইন্টেলিজেন্ট ব্যুরো ভারতের হাতে আসে, আর এমআই ছিল মিলিটারি ব্যুরো ছিল, মানে এমবি ছিল মিলিটারি ব্যুরো, সেটা পাকিস্তানের হাতে যায়। ওই জন্য দেখবে ইন্ডিয়ার ইন্টেলিজেন্ট ব্যুরো শক্তিশালী আর আমেরিকার মিলিটারি ব্যুরো শক্তিশালী, কারণ দুটো একসাথে কাজ করতো। ওই জন্য দেখবে আমেরিকাতে মিলিটারি শাসন চলে, মানে মিলিটারি যারা তারা তো পাওয়ারফুল। কেন? তাদের কাছে পাওয়ার বা ইনফরমেশন বেশি আছে। কি বলছি, বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এবার তার সময় গুরুত্বপূর্ণ আমরা পড়েছিলাম সন্ন্যাসী ফকির বিদ্রোহ হয়েছিল। তাই সন্ন্যাসী বিদ্রোহ তার সময় ছিল, আমাদের ওয়ারেন হেস্টিংসের সময় হয়েছিল। তারপর মারাঠাদের সঙ্গে যুদ্ধ হয়েছিল, প্রথম ইঙ্গো মারাঠা দ্বন্দ্ব হয়েছিল। ইঙ্গো মারাঠা দ্বন্দ্ব হয়েছিল তার সময়, কবে? 1775 থেকে 1782, যেটা একটা চুক্তির মাধ্যমে শেষ হয়েছিল, মনে আছে? 1782-তে মানে এর সঙ্গে কি চুক্তি হয়েছিল মারাঠাদের সঙ্গে? এই সলবাই, সলবাইয়ের চুক্তি। শ্রীরঙ্গপত্তন মহীশূরের সঙ্গে হয়েছিল বাবা, তাই না? গুলিয়ে গেছে, প্রীতি গুলিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ, এবার তার সময় সেকেন্ড দ্বিতীয় এটা প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধ হয়েছিল, প্রথম ইঙ্গো মারাঠা, আর সেকেন্ড অ্যাংলো মাইসোর ওয়ার হয়েছিল, দ্বিতীয় ইঙ্গো মহীশূর যুদ্ধ 1780 থেকে 84, যেটা এন্ড হয়েছিল কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? না, শ্রীরঙ্গপত্র। এটা ম্যাঙ্গালোরের ট্রিটি পাগল, সেকেন্ডটা ম্যাঙ্গালোর না, ম্যাঙ্গালোরের চুক্তি, যেটা টিপু সুলতান, আমাদের হায়দার আলী মারা গেল টিপু সুলতানের সাথে, হায়দার আলী কর্কট রোগ বা ক্যান্সারে মারা গেল, তারপর টিপু সুলতানের সাথে চুক্তি হলো, দ্বিতীয় ইঙ্গো মহীশূর যুদ্ধ, মনে পড়ছে এবার? স্যার হ্যাঁ, তো গুলিয়ে গেছে। তাহলে সেকেন্ড অ্যাংলো, তাহলে মনে রাখবে ওয়ারেন হেস্টিংস তিনটে বিদ্রোহের সাথে যুক্ত, সন্ন্যাসী বিদ্রোহ দমনের জন্য অবশ্যই, প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধ, দ্বিতীয় ইঙ্গো মহীশূর যুদ্ধ। ক্লিয়ার হলো? আস্তে আস্তে মনে রাখবে, আস্তে আস্তে মনে করো, তাহলে হবে। প্রথম মারাঠা, দ্বিতীয় মহীশূর, ওইটা মনে হয় স্যার 1784 ছিল। 1784 ছিল। এবার ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে। এবার টাইম পিরিয়ডের মধ্যে তো ঢুকতে হবে, ওয়ারেন হেস্টিংস এর টাইম পিরিয়ডের মধ্যে ঢুকতে হবে তুমি যদি, কারণ ওয়ারেন হেস্টিংস কতদিন পর্যন্ত ছিল? 1784 পর্যন্ত ছিল, আর যদি তার স্টার্টিং আমরা বলি 1772 থেকে 84, তাহলে এর মধ্যে যা ঘটনা ঘটবে তার জন্য রেসপন্সিবল ওয়ারেন হেস্টিংস থাকবে। এবার ক্লিয়ার হলো? বুঝতে পারছি? তাহলে ওয়ারেন হেস্টিংস এর সঙ্গে দুটো চুক্তি, সলবাই আর ম্যাঙ্গালোর, মনে রাখো সলবাই আর ম্যাঙ্গালোর, প্রথম মারাঠা, দ্বিতীয় মহীশূর, সেটা ওয়ারেন হেস্টিংস। আর সন্ন্যাসী বিদ্রোহ, ওটা তো মনে রাখতেই হবে, কিছু করার নেই। ক্লিয়ার হলো? বলো। সন্ন্যাসী বিদ্রোহটা কত সালে হয়েছিল? সন্ন্যাসী বিদ্রোহ কবে হয়েছিল? সন্ন্যাসী ফকির বিদ্রোহ কার মনে আছে দেখি? 1780। সন্ন্যাসী বিদ্রোহ যেটা হয়েছিল সেটা হয়েছিল 1780। এবার দেখো সন্ন্যাসী বিদ্রোহের যে মানে অ্যাকচুয়ালি যদি তুমি সাল বলো, সেটা কিন্তু প্রপার ভাবে মেনশন হয় না। কেন হয় না? কারণ এর টাইম পিরিয়ড বহুদিন, 1763 থেকে এটা স্টার্ট, এন্ড হয়েছিল 1800 পর্যন্ত, মানে এটা একটা লং টার্মের বিদ্রোহ চলেছিল। এই জন্য এর প্রপার ভাবে তুমি যদি কোনো জায়গায় দেখো যে সন্ন্যাসী বিদ্রোহের সাল কবে, এটা না একদিনে হয়েছিল বা এক বছরে, এটা একটা লং টার্ম ধরে সন্ন্যাসী বিদ্রোহ চলেছিল। কি বলছি বুঝতে পেরেছো? সন্ন্যাসী বিদ্রোহের সাল যদি বলো 1763 থেকে 1800, তার মানে ওয়ারেন হেস্টিংস এর আগে শুরু হয়েছে, ওয়ারেন হেস্টিংস এর পরে অনেক পর পর্যন্ত চলেছে। কারণ এগুলো দেখো এরকম নয় যে একজনকে মেরে দিল যুদ্ধ শেষ হয়ে গেল, এটা একটা লং টার্ম ধরে চলছে। কি বলছি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা, বলো আর কোনো প্রশ্ন এখানে? না স্যার আচ্ছা, এবার একটা জিনিস আছে যে এই যে একমাত্র গভর্নর জেনারেল, এবার দেখো কোনো গভর্নর জেনারেলকে সরাতে গেলে কি করতে হবে? কোনো না কোনো পদ্ধতি গ্রহণ করতে হবে সরানোর জন্য। তাহলে সেই পদ্ধতি হিসাবে ওয়ারেন হেস্টিংস ছিল একমাত্র গভর্নর জেনারেল যাকে কি করা হয়েছিল, যাকে ইমপিচ করা হয়েছিল, মানে পদচ্যুত করা হয়েছিল। ইমপিচমেন্ট মানে এখনো দেখো রাষ্ট্রপতি আর হচ্ছে তোমার হচ্ছে রাষ্ট্রপতি বা আমাদের হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, এদেরকে সরাতে গেলে, প্রধানমন্ত্রীটা হবে না, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, রাষ্ট্রপতি, এদেরকে সরাতে গেলে ইমপিচমেন্ট পদ্ধতি ব্যবহার করতে হয়। তাহলে একমাত্র গভর্নর জেনারেল ছিল যাকে ইমপিচমেন্ট করা হয়েছিল, মানে পদচ্যুত করা হয়েছিল। বলবে স্যার কেন? কারণ তিনি এত কম ঘুষ নিয়েছিল। ঠিক আছে, এত কম ঘুষ নিয়েছিল, সেই জন্য তাকে পদচ্যুত করা হয়েছিল। কিন্তু ভদ্রলোক না ভীষণ মানে ইন্টেলিজেন্ট ছিল, সে ঘুষ নিয়েছিল সবাই জানে, কিন্তু কখনো প্রমাণ করতে পারেনি যে সে ঘুষ নিয়েছিল। কি বলছি বুঝতে পেরেছো? সেই জন্য তার বিরুদ্ধে ইমপিচমেন্ট করা হয় এবং কোর্টে তার বিরুদ্ধে কেস হয়। কিন্তু 7 বছর ধরে তার বিরুদ্ধে বিচার করা হয়েছে, 7 বছর বিচার করা হয়েছে তার, কিন্তু তবুও তাকে মানে প্রমাণিত করতে পারেনি, দোষী প্রমাণিত করতে পারেনি। হ্যাঁ, কিন্তু কোনো জায়গায় তিনি কাজের পরে প্রমাণ রাখতেন না। বুঝতে পেরেছো? এই জন্য তাকে কখনো ইমপিচ করা হয়েছে ঘুষ নেওয়ার অভিযোগে, কিন্তু সেটা প্রমাণ করা সম্ভব হয়নি। বুঝতে পারলাম? ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। তাহলে কি বুঝলে, ওয়ারেন হেস্টিংস এর চরিত্রে ভালো মনে হলো না খারাপ মনে হলো? খারাপ। খারাপ, ঘুষ নিয়েছে বলে খারাপ। খারাপও ভালো, খারাপ না না, খারাপও ভালো।
দুটোই ছিল, কারণ অনেক কিছুই করে গেছে। একদম। তাহলে এই ব্যাপারটা এটাই যে খারাপও করে অনেকে, ভালোও করে অনেকে, এই জন্য ভালো খারাপ মিলিয়েই একজন মানুষ, তাই তো? এই হচ্ছে ব্যাপার, এটা সবসময় আমাদের বুঝতে হবে। চলো নেক্সট যাই, পরের পেজে যাচ্ছি এবার। আচ্ছা, এবার দেখো ওয়ারেন হেস্টিংস তো চলে গেল এবং ইমপিচ করে নিয়ে গেল। তাহলে ইমপিচ করে নিয়ে গেল মানে ঝট করে পরের যে লোক আসবে সেটা তো বোঝাটা মুশকিল। সেই জন্য প্রথম, ভালো করে মনে রাখো, প্রথম এলো ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল অ্যাক্টিং, মানে যেরকম অ্যাক্টিং হিসেবে আমরা এনেছিলাম যে পদন মানে যাকে হচ্ছে কিছু দিনের জন্য আনা। প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল, ফার্স্ট অ্যাক্টিং গভর্নর জেনারেল অফ বেঙ্গল নিয়ে আসা হলো, মানে কিছু দিনের জন্য। সেই ব্যক্তিটাকে, তার নাম হচ্ছে জন ম্যাকফারসন। জন ম্যাকফারসন, ঠিক আছে। 1785 1785 সরানো হলো, 86 পর্যন্ত তাকে নিয়ে আসে। এবার কারণ দেখো, কারণ একজনকে সরিয়ে আরেকজনকে আনতে হলে এরকম তো নয় বাবু হয়ে গেছে তাহলে পরের দিন থেকে তুই চলে আসবি, সেরকম তো ব্যাপার নয়। প্রপার ভোট হবে, ভোটের মাধ্যমে নির্বাচন করা হবে, কে আসবে ডিসাইড করা হবে। যেমন রাষ্ট্রপতি বা সবাই হয়, নির্বাচন হয়, সেরকম ইস্ট ইন্ডিয়া কোম্পানির এরকম নির্বাচন হতো। সেই জন্য তাকে কিছুদিনের জন্য অ্যাক্টিং গভর্নর জেনারেল অফ বেঙ্গল, প্রথম অ্যাক্টিং গভর্নর জেনারেল অফ বেঙ্গল ছিল জন ম্যাকফারসন। এর শুধু নামটাই মনে রাখতে হবে, আর কিচ্ছু মনে রাখতে হবে না, ঠিক আছে। তাহলে প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল লর্ড ওয়ারেন হেস্টিংস হলো। এবার তাহলে দ্বিতীয় আসবে, তাহলে সেকেন্ড গভর্নর জেনারেল অফ বেঙ্গল আসছে, কে আসছে? লর্ড কর্নওয়ালিস, ঠিক আছে। এবার আমাদের এন্টার করছে লর্ড কর্নওয়ালিস। তাহলে কর্নওয়ালিস এলো 1786 থেকে 1793। কিন্তু এই ভদ্রলোকে কিন্তু দুবার এসেছিল, যেমন ক্যানিং দুবার এসেছিল, ওয়ারেন কর্নওয়ালিসও দুবার এসেছিল, কিন্তু পরের বারেরটা এসেছিল মাত্র 1805 কিছু মাসের জন্য, তারপর তিনি মারা যান, ঠিক আছে। তাহলে কর্নওয়ালিসের যে অ্যাকচুয়াল যে কাজের টাইম পিরিয়ড সেটা প্রথমবারই 86 থেকে 93 মধ্যেই যা কাজ করার তিনি করেছিলেন। পরের বারে এসেছিলেন কিন্তু তিনি বেশি দিন থাকতে পারেননি। এবার কর্নওয়ালিসের মধ্যে সবচেয়ে প্রথমেই আমরা ভালোভাবেই জানি সেটা কি ছিল, চিরস্থায়ী বন্দোবস্ত। একসালা 10 মানে 5 সালা 1 সালা তার সময় ছিল, আর চিরস্থায়ী বন্দোবস্তের সময়, ঠিক আছে, এটা তখন হয়েছিল 1793, 1793। আর এনার সময়ে আমরা যে একটু আগে যেটা বলেছিলাম সূর্যাস্ত আইন, সানসেট ল, ঠিক আছে, সূর্যাস্ত আইন, সানসেট ল, এইটা সব থেকে জোরালো ভাবে এই সময়েই চালু করা হয়েছিল। যেটা বেসিক্যালি কারণ ছিল এই যে দেখো চিরস্থায়ী বন্দোবস্তের কারণেই এসেছিল জমিদার, যারা জমিদার শ্রেণী। দেখো এর আগে যারা, এটা ভালো করে বোঝো, যে 5 সালা 10 সালা যখন ছিল বা 1 সালা 5 সালা 1 সালা যখন ছিল তখন কিন্তু এরকম জমিদার শ্রেণীর উদ্ভব হয়নি। কেন? কারণ তারা তো জানে 5 বছর পর বা 1 বছর পরে তাদের এটা চলে যাবে, তাহলে তখন তাদেরকে জমিদার আমরা বলতে পারবো না, কারণ তাদের কাছে নেই। কিন্তু যখনই এটা চিরস্থায়ী বন্দোবস্ত করে দেওয়া হলো, তার মানে তাদের হাতে প্রপার জমি আসছে, তখন নিজেকে তারা জমিদার বললো। এবার এই সূর্যাস্ত আইন আগেও ছিল, এটা নয় যে সূর্যাস্ত আইন প্রথমে ছিল না, আগেও একটা টাইম পিরিয়ড দেওয়া ছিল, কিন্তু প্রপার ভাবে যদি বলা হয় সূর্যাস্ত আইন জোরালো বা জোরদার করা হয়েছিল এই চিরস্থায়ী বন্দোবস্তের সঙ্গে 1793-তে। কিন্তু এটা কখনোই নয় যে মানে সূর্যাস্ত আইন প্রথমে মানে কর্নওয়ালিসের সময়ই চালু হয়েছিল, সেরকম না, এটা আগেও ছিল, কিন্তু এই নামে ছিল না তখন। সানসেট ল নামটা কর্নওয়ালিসের সময় চালু হয়েছিল। কি বললাম বোঝা গেল? কথাটা ক্লিয়ার বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার দেখো এর সময় কর্নওয়ালিসের সব থেকে গুরুত্বপূর্ণ অবদানের মধ্যে সেটা হচ্ছে কর্নওয়ালিস কোড। কি জিনিস ছিল? বিচার, আমাদের যে কোড আজকের দিনে যখন তুমি যদি কোনো মানে তুমি যদি কোনো ভুল করো, তুমি যদি খারাপ কাজ করো, তাহলে কি হবে? তোমার বিরুদ্ধে মানে কোর্টে শাস্তি হবে বা হবে, কেস সাজাতে হবে। তো সেই কেসগুলোর জন্য তিনি আইনকে কোডিফাই করেছিলেন, কোড, যে এই জন্য তোমার এই শাস্তি, এর জন্য এই শাস্তি। তাহলে কর্নওয়ালিস কোড 1787 প্রথমেরটা 1787, 1787 প্রথম কর্নওয়ালিস কোড, সেটাকে রিফর্ম করে আনেন 1790-তে আবার একবার, তারপর আনেন 1793। তাহলে কর্নওয়ালিস কোডের কিন্তু 3বার সংস্কার হয়েছিল। 1787-তে করা হয়েছিল, তারপর 1790-তে করা হলো,
তারপর ফাইনালি এলো 1793-তে। ঠিক আছে, 3বার পরিবর্তন করা হয়েছিল কর্নওয়ালিস কোডকে। পরীক্ষা ডাইরেক্ট আসবে যে কর্নওয়ালিস কোড কত সালে, তাহলে সাল যদি বলা হয় তখন অবশ্যই 1793টাই প্রেফার করবে, দেখবে এই তিনটার মধ্যে কোনটা আছে। তবে জেনারেলি 93 এটা আমাদের উত্তরের মধ্যে দিয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা, কর্নওয়ালিসের আরো কাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কর্নওয়ালিসের সময় পুলিশি ব্যবস্থা, এই যে আজকের দিনে যে পুলিশ, সেই পুলিশি ব্যবস্থাটাকে জোরদার বা জোরালো বা করার জন্য তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কারণ তিনি প্রথমবার পুলিশি ব্যবস্থার মধ্যে প্রত্যেক জেলাকে থানাতে ভাগ করেছিল এবং দারোগা, এই যে দারোগা আজকের দিনে দারোগা বাবু বলে, থানার দায়িত্ব কার থাকে? দারোগার হাতে থাকে। সে দারোগার হাতে তিনি দারোগা পদ বানিয়েছিলেন। ঠিক আছে, এছাড়া চৌকিদার, গ্রামে দেখবে আগে চৌকিদার থাকতো, এই চৌকিদার তিনিই চালু করেছিলেন। ঠিক আছে, তারপর হচ্ছে কোতোয়াল, শহরের আইন শৃঙ্খলার জন্য, গ্রামের জন্য চৌকিদার, শহরের জন্য কোতোয়াল। এই সমস্ত পদে অ্যাপয়েন্ট বা নিয়োগ করা সবই কিন্তু কর্নওয়ালিসের সময় চালু হয়েছিল। যদি বলে দারোগা প্রথা কে চালু করেছিল? কর্নওয়ালিস। চৌকিদার কর্নওয়ালিস, কোতোয়াল আমাদের কর্নওয়ালিস, সবই কিন্তু কর্নওয়ালিসের সময়ই হয়েছিল। এটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে। ওকে, এবার তার কাজের মধ্যে, ভালো কাজের মধ্যেও সে আছে, কর্নওয়ালিস আছে। সবার দেখো ভালো খারাপ মিশিয়েই কাজকর্ম জীবন। তাহলে তার সময় প্রথম সংস্কৃত কলেজ তৈরি হয়েছিল। সংস্কৃত কলেজ আমরা প্রত্যেকেই নাম জানি, সংস্কৃত কলেজ, বিদ্যাসাগর যার সাথে যুক্ত ছিলেন। 1791-তে তিনি হিন্দুদের জন্য সংস্কৃত কলেজ তৈরি করেন। তাহলে ভালো কাজ করলে এবার যুদ্ধ টুদ্ধ হতে একটু করতে হবে। তাহলে দেখো, ফার্স্ট মারাঠা আর সেকেন্ড মাইসোর আগের জন করে গেছে, তাহলে দ্বিতীয় এর দিকে যাবে। তাহলে থার্ড অ্যাংলো মাইসোর, তাহলে কার সময়? কর্নওয়ালিসের সময়, যেটা এন্ড হবে কার, কিসের মাধ্যমে? একটু আগে যেটা নিয়ে বলছিলে, শ্রীরঙ্গপত্তনম। ঠিক আছে, শ্রীরঙ্গপত্তনমের যেটা সন্ধি, সেটা হচ্ছে 1792, 1792, থার্ড অ্যাংলো মাইসোর ওয়ার শ্রীরঙ্গপত্তনমের চুক্তির মাধ্যমে সম্পন্ন হলো, যেটা কর্নওয়ালিসের সময় হয়েছে। ওকে, আর কর্নওয়ালিস ভালোভাবেই জানি ইন্ডিয়ান সিভিল সার্ভিস, ভারতীয় সিভিল সার্ভিস বা ইন্ডিয়ান সিভিল সার্ভিসের জনক তাকেই বলা হয়। ইন্ডিয়ান সিভিল সার্ভিস তিনি চালু করেছিলেন, তাকে ভারতে ফাদার অফ ইন্ডিয়ান সিভিল সার্ভিস বলা হয়। ঠিক আছে, এটা আমরা জানি। এবার 1805-এ তাকে অ্যাপয়েন্ট করা হয়েছিল, কিন্তু আবার তিনি পরের বছরই, তিনি এই বছরই তিনি মারা যান। ঠিক আছে, তো এটা আমাদের পরের কথা। 93-তে তো তিনি চলে গেছিলেন, পরে 1805-এ এসেছিলেন, কিন্তু কর্ম অবস্থায় তিনি মারা যান। বলো, ক্লিয়ার হলে বলবে। স্যার বলো বলো। স্যার কেটে গেছিল কি? আচ্ছা, মনে হয় স্যার কেটে আরেকবার বলুন, কেটে হ্যাঁ, গিয়েছিলাম। 1793-তে তিনি প্রথমবার চলে গিয়েছিলেন, তারপর 1805-এ তিনি এসেছিলেন, কিন্তু 1805-এ অ্যাপয়েন্ট করার পরে তাকে আবার তিনি 1805-এই মারা গিয়েছিলেন। ঠিক আছে, বলো, কর্নওয়ালিস ক্লিয়ার? স্যার বলো বলো। স্যার বলছি, একটা কোশ্চেন আছে যে সিভিল সার্ভিসের যে বিষয়টা, সিভিল সার্ভিসের জনক বলা হয় লর্ড কর্নওয়ালিসকে। হুম আর এই সিভিল সার্ভিসের একটা কোশ্চেন হয় যে ভিত্তি প্রস্তর কে করে, ওইটাতে অ্যান্সার হয় লর্ড ওয়ারেন হেস্টিংস হয় হুম ভিত্তি প্রস্তর বললে। একদম, দুটোর পার্থক্য জানতে চাইছো তো? হ্যাঁ ভেরি গুড, গুড কোশ্চেন। দেখো, সিভিল সার্ভিস যে পরীক্ষাটা হতো, প্রথমে কি হতো যে, সরি এক সেকেন্ড, আমি পরের পেজে একটু বোঝাচ্ছি। ঠিক আছে, সাপোজ ধরো আজকের দিনে একটা এক্সাম হয়, সাপোজ ধরো তুমি ডব্লিউবিসিএস এক্সাম দিচ্ছ। কেন এক্সাম দিচ্ছ ডব্লিউবিসিএস এক্সাম? কিসের জন্য? কি হয় ডব্লিউবিসিএস এক্সামে? তুমি একজন সার্ভিস করার জন্য, ডব্লিউবিসিএস এক্সামের মাধ্যমে তুমি একজন এমপ্লয়ি হলে বা চাকরি করবে, কিসের জন্য? ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, ভারতের যে পশ্চিমবঙ্গ সরকার রয়েছে তার হয়ে কাজ করার জন্য তোমাকে অ্যাপয়েন্ট করা হলো বা নিয়োগ করা হলো, তাই তো? সেই জন্যই তো তোমাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলো যে পশ্চিমবঙ্গ সরকারের হয়ে তুমি কাজ করবে। এর জন্য তোমাকে কি করতে হবে? একটা এক্সাম দিতে হবে, পরীক্ষা দিলে, এক্সাম দিলে, পরীক্ষা যদি পাস করো, ইন্টারভিউ দিলে, হ্যান ত্যান দিলে, তুমি সিলেক্ট হয়ে এলে, তারপর তোমাকে এমপ্লয়ি হিসেবে অ্যাপয়েন্ট করা হবে। ভালো কথা। এবার এর জন্য কি বলা আছে?
তুমি যদি হচ্ছে গরিব হও তাহলে তুমি পরীক্ষা দিতে পারবে না, বা তুমি যদি হচ্ছে কোনো নিচু কাস্টের হও পরীক্ষা দিতে পারবে না, এরকম কি কোনো ব্যাপার আছে? বা তুমি যদি একমাত্র মানে বড় লোকের ঘরের হও তাহলে দিতে পারে, এরকম কি ব্যাপার আছে? নিশ্চয়ই না। যে কেউ দিতে পারে, না। শুধু কিছু যোগ্যতা থাকবে, তাকে গ্র্যাজুয়েট হতে হবে আর 18 বছরের বেশি হতে হবে, এই দুটো যোগ্যতা আছে। ঠিক আছে, প্রথম অবস্থায় এই যে সিভিল সার্ভিসের কথা বলা আছে, ওয়েস্ট বেঙ্গল ডব্লিউবিসিএস মানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, এটাও সিভিল সার্ভিস, তাহলে ওয়েস্ট বেঙ্গলের সিভিল সার্ভিস। এবার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে হতো, ইস্ট ইন্ডিয়া এই যে সিভিল সার্ভিস হতো আগে, সেটা কাদের জন্য হতো? ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাজ করার জন্য যে লোকদের নিয়োগ করা হবে তাদেরকে বলা হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিভিল সার্ভিস। মানে আগে যে সিভিল সার্ভিসটা হতো, বারবার কারেন্ট যাচ্ছে আসছে। আচ্ছা, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, এবার শোনা যাচ্ছে। কিছু একটা বাইরে স্যার মেঘ উঠেছে, এই কারণে কারেন্টটা যাচ্ছে আসছে, কারেন্টটা যাচ্ছে আসছে কারণে ওয়াইফাই অফ হচ্ছে অন হচ্ছে। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম, এই যে সিভিল সার্ভিসের কথা বলা আছে, এটা সিভিল সার্ভিসটা কাদের জন্য হতো? ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাজ করার জন্য যে কর্মচারী, তাদের জন্য সিভিল সার্ভিস হতো। বোঝাতে পারছি? কথাটা ক্লিয়ার হলো? হ্যাঁ। এবার তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সিভিল সার্ভিসের জন্য যারা থাকবে, এদের জন্য যে লোকদেরকে নিয়োগ করা হবে, বাবা কারেন্ট, ওইটা বন্ধ করে দাও, একদম কোণেরটা, হ্যাঁ বন্ধ করো, ঠিক আছে। এক্ষুনি যাবো তো, ঠিক আছে। শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। কারেন্ট চলে গিয়েছে। আচ্ছা, তাহলে একটা জিনিস বোঝো, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাজের জন্য যে সিভিল সার্ভিস যাদেরকে নেওয়া হবে, সেখানে কাদেরকে নেওয়া হবে? ভারতীয়দেরকে নেওয়া হতে পারে না। প্রথমে যে হতো ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারী যে সিভিল সার্ভিস, তার জন্য শুধুমাত্র যারা ইংল্যান্ডের লোক হতো তারা এই পরীক্ষা দিতে পারত। মানে ইংল্যান্ডের তুমি যদি অধিবাসী হও, তাহলে সে তার মাধ্যমে তুমি সিভিল সার্ভিস পরীক্ষায় বসতে পারো। তার মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মানে তারা কাজ করবে ইন্ডিয়াতে, কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা সিভিল সার্ভেন্ট, তার জন্য আসবে কোথায়? ইংল্যান্ডের কোনো লোক যদি হয় তাহলে তারা এক্সাম দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিভিল সার্ভিসে অ্যাপয়েন্ট হতে পারবে। এটা প্রথমের দিকে হতো। পরে কি হলো, যে দেখলো যে ইংল্যান্ড থেকে যদি এরকম লোক নিয়ে আসা হয়, প্রচুর কস্টিং হচ্ছে, প্রচুর টাকা পয়সা লাগছে, এই কারণে কর্নওয়ালিস কি করলো, বললো না, শুধু ইস্ট ইন্ডিয়া কোম্পানি নয়, যদি কোনো ইন্ডিয়ান ভদ্রলোক চায় তাহলে সেও পরীক্ষা দিয়ে এই সিভিল সার্ভিস জয়েন করতে পারে। তখন সেটা হলো ইন্ডিয়ান সিভিল সার্ভিস। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ স্যার। মানে শুধুমাত্র ইন্ডিয়ানদের জন্য ব্যাপারটা নয়, সবাই, এই যে আমাদের নেতাজি বলো, সবাই বলো, সবাই কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংল্যান্ডে গিয়ে পড়াশোনা করেছে, আলাদা প্রিভিলেজ পায়নি। তার মানে কতটা মানে মানে কতটা কষ্ট তাদের করতে হয়েছে সেটা বোঝো। ওকে ওকে, ঠিক আছে, তাহলে আজকে এতটাই রইলো। পরের দিন তাহলে আমরা এরপর থেকে কন্টিনিউ করব।